একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া। সেই কাজটি করতে এসেছি আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ কারানে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি বিএনপি মহাসচিবের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, এমন একটি খবর বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেল তথ্যটি মিথ্যা, এমন কিছুই ঘটেনি। এর আগে আবার ফেসবুকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের নাচের দৃশ্য ভাইরাল হলো। পরে জানা গেল সেটা তিনি নন। সেই রেশ কাটতে না কাটতে আতঙ্ক ছড়ালো তামিম ইকবালের মৃত্যুর খবর। ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল সেটাও গুজব। দর্শক, সংবেদনশীল এমন 5টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে। শুরুতেই সেটা দেখে নেব, তারপর আলাপে যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই পোস্টটি এখন ভাইরাল, যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি বিএনপি মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। তবে সত্যিটা সামনে আনলো রিউমার স্ক্যানার টিম। তারা জানায় এই তথ্যটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের বিনামূল্যে ডোমেন সাইট ব্যবহার করে ছড়ানো হয়েছে গুজব। এর আগে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার সময় কে বা কারা চাঁদাবাজ বলে চিৎকার করেছেন এবং মির্জা ফখরুল বিব্রত হচ্ছেন। চটকদার শিরোনামে ভিডিওটি যে ভুয়া সেটা জানা গেল ফ্যাক্ট চেক করে। অনুসন্ধানে জানা যায় এটি 2021 সালের ভিডিও। একটি রাজনৈতিক কর্মসূচিতে বিশৃঙ্খলা সেই ভিডিওর সাথে কারসাজি করে অডিও যুক্ত করে এটা ছড়িয়ে দেওয়া হয়। ওদিকে ফেসবুকে একটি ভিডিওতে বিসিবির সভাপতি ফারুক আহমেদের তুমুল নাচের ভিডিও ভাইরাল। অনেকেই সে ভিডিওটিকে সত্যি ধরে নিয়েছিলেন। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল নাচতে থাকা ব্যক্তিটি বিসিবির সভাপতি নন, তিনি ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটর অরুণ নস্কর। তবে সব সীমা ছাড়িয়ে গেল ফেসবুকের এই পোস্ট, যেখানে জানানো হলো তামিম ইকবাল নাকি মারা গেছেন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ফ্যাক্ট চেক করে সত্যটা সামনে আসে। জানা যায় এটি ভুল তথ্য। তামিম ইকবাল মারা যাননি, বরং কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ব্লগ স্পটের ফ্রি ডোমেন সাইট ব্যবহার করে এটি ছড়ানো হয়েছে। এখানেই শেষ নয়, চলমান এসএসসি পরীক্ষা নিয়ে গুজব যেন থামছেই না। এই যেমন ফেসবুকের বিভিন্ন পেজ থেকে গণিতের সকল বোর্ডের প্রশ্ন। পরে অনুসন্ধান করে জানা যায় এটি এসএসসি পরীক্ষার এবছরের গণিতের প্রশ্ন নয়, বিগত বছরের প্রশ্নগুলোকে এবছরের দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, আজ 5টি ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করেই মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, বরাবরের মতো আজও কিন্তু আমরা অজস্র অপতথ্য ঘুরতে দেখেছি, সেগুলোর ফ্যাক্ট চেক হতে দেখেছি। সেই ফ্যাক্ট চেকের মধ্য থেকে যেগুলো সবচেয়ে বেশি সংবেদনশীল তাদের মধ্যে থেকে 5টি তুলে ধরার চেষ্টা করলাম, যাতে একটা ধারণা খুঁজে পাওয়া যায় যে কোন পরিস্থিতিতে আমরা আছি। আমরা আলাপ করতে চাই, সমাধানের পথ খুঁজতে চাই যতটুকু পারা যায়, এবং সচেতন হওয়ার জন্য কোন কাজগুলো প্রয়োজন সেটি একটু জানার চেষ্টা করতে চাই। আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক ও লেখক জনাব রাশেদ মেহেদী। জনাব রাশেদ মেহেদী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় একটু বলবেন, মানে আমরা আগে নির্দিষ্ট কিছু বিষয়কে কেন্দ্র করে গুজব ছড়াতে দেখতাম, সেটা রাজনৈতিক দল হতে পারে, রাজনৈতিক ব্যক্তি হতে পারে। এখন আমরা রাজনৈতিক ব্যক্তির ভিতরে ঘুরে ফিরে কিছু মানুষকে টার্গেট হতে দেখছি। আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে প্রচুর অপতথ্য ছড়াতে দেখছি, এবং গেল 3 মাসের মধ্যে এটা ছিল সর্বোচ্চ। দল হিসেবে বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গুজবের শিকার হচ্ছে। আজকে বিসিবি যিনি আসলে সভাপতি, তিনিও শিকার হচ্ছেন। আপনার পর্যবেক্ষণটা জানবো, কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রযুক্তিগত কোন দুর্বলতা এটা আসলে হচ্ছে, কারণ বাইরের দেশও তো আসলে এই সমস্যার মধ্যে পোহাচ্ছে, তারা কিভাবে সামলাচ্ছে? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আপনি বলি, যে সমস্ত আপনার অপতথ্যের কথা বললেন, গুজবের কথা বললেন, এটা হয়তো আপনি এই মুহূর্তে আমরা যখন আলোচনা করছি হয়তো দেখা যাবে আরো অনেকগুলো গুজব অপতথ্য ছড়িয়ে পড়ছে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির উৎকর্ষের এই সময়টাতে খুব বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আপনার ফটো মডিফিকেশন বা ডিপফেক ভিডিও তৈরির মতো যে টেকনোলজি গুলো আছে, এগুলোকে ব্যবহার করে কিন্তু এই ফেক তথ্যগুলো তৈরি হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু আপনার সহজেই এটা ছড়িয়ে দেওয়া যায়, ভাইরাল করা যায়, সেই কারণে আসলে এই তথ্যগুলো ছড়ানো হচ্ছে। 2টা ভাবে কিন্তু ছড়ানো হয়। একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে কিছু অপতথ্য ছড়িয়ে একটা গোষ্ঠী ফান করার চেষ্টা করে। কারণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে যদি অপতথ্য ছড়ানো হয়, ফান করলে এটা প্রচুর ভিউ হয়, প্রচুর দর্শক হয়।
এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সমস্যাটা এখন, যে তারা কোন তথ্যটি পোটেনশিয়াল কিংবা কোন তথ্যটি পোটেনশিয়াল না, কোনটা অপতথ্য কিংবা কোনটা অপতথ্য না, কোনটা আসলে রিয়েলি কন্টেন্ট কিংবা আসলে কোনটা কন্টেন্ট না, যেটা আসলে আপনার ডিফেমিং হচ্ছে, হার্মফুল হচ্ছে, এগুলো আসলে এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যালগরিদম বা ফ্যাক্ট চেক সিস্টেম, সেটা প্রকৃতভাবে আইডেন্টিফাই করতে পারে না। যেই কারণে অপতথ্যগুলো কিন্তু ছড়িয়ে পড়ে, এবং ওর ফলে কিন্তু এই অপতথ্য ছড়িয়েও প্রচুর লোকজন আসলে মনিটাইজেশন বা টাকাও পাচ্ছে। ফলে একটা পক্ষ আসলে এই কারণেই করে, যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়, যেই সেলিব্রিটি হয়, যার একটু গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তাকে নিয়ে আসলে একটা কিছু করে অপতথ্য ছড়িয়ে নিজের পোস্টের ভিউ বাড়ানো বা নিজের পোস্টের মনিটাইজেশন বাড়ানো, এটা একটা। আর দ্বিতীয়ত একটা কারণ হচ্ছে একটা মতলব বাস থেকে এটা হয়। ধরেন একজন ব্যক্তি খুব ভালো কাজ করছেন, একজন ব্যক্তি আসলে প্রতিষ্ঠিত হয়েছেন, তাকে কি করে ডিফেম করতে হবে এবং জনগণের সামনে একটা অপদস্থ করতে হবে, সেই রকম একটা অসৎ উদ্দেশ্য থেকেও এই অপতথ্যগুলো ছড়ানো হয়। এবং এটা তৃতীয় বিশ্বের মতো দেশগুলোতে কিন্তু অনেক বেশি ছড়ানো হয়। এখানে আপনাকে একটু বলে রাখি যে আমরা যতই সোশ্যাল মিডিয়ার কথা বলি না কেন, যে তারা আসলে তাদের অ্যালগরিদম তারা খুব নিরপেক্ষ, ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখবেন আপনি যে ইউরোপে কিংবা আমেরিকায় চাইলেই তারা আসলে অনেক তথ্য ভাইরাল হতে দেয় না। সেখানে কিন্তু আসলে অনেক ধরনের তারা, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে জিডিপিআর আছে কিংবা আমেরিকান গভর্নমেন্টের থেকে যে লটা আছে, রেগুলেশন আছে, সেটাকে ফলো করেই তারা আসলে খুবই দ্রুত এই যে তথ্যগুলো যা সেগুলো সরিয়ে ফেলে, কিংবা তথ্যগুলো কন্টেন্টগুলো হওয়ার মধ্যে তাদের কিছু অ্যালগরিদম দেওয়া আছে যেগুলো তারা সরিয়ে ফেলে। এই জায়গাটা না মানে অনেকদিন ধরে আসলে খুব জানতে চাইবার, এবং অনেকে আসলে জানতে চান যে আমাদের এই দেশটা ফেসবুকের বিজনেসের জন্য খুব ভালো একটা জায়গা, এত এত গ্রাহক এখানে, আমরা আসলে ফেসবুক বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলোকে কেন বাধ্য করতে পারি না, যেটা তারা ওই দেশগুলোতে মানে আমাদের দেশে আসলে মানছে না? প্রথমত হচ্ছে যে ফেসবুক, গুগল, এরা হচ্ছে আসলে ওই দেশের কোম্পানি, ওই দেশের লাইসেন্স কোম্পানি, সো তারা ওই দেশের কাছে দায়বদ্ধ। এই দায়বদ্ধতা থেকে তারা আসলে তাদেরকে এই হেল্পটা করে। এবং আবার ধরেন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপ, তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা যে ধরনের কিছু তথ্য, এটা কিন্তু আমরা অপতথ্য কিন্তু শুধুমাত্র প্রাইভেট বা ব্যক্তি লেভেল থেকে হয় তা কিন্তু না, অনেক সময় স্টেট লেভেল থেকেও হয়। আপনার স্টেট লেভেল থেকে কিছু আমরা এর আগে দেখেছি, যখন ইরাক যুদ্ধের সময় অপতথ্য ছড়ানো হয়েছে, বিভিন্ন এই সময় কিন্তু ছড়ানো হয়েছে। এবং এই অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে কিন্তু আপনার প্রভাবশালী রাষ্ট্রগুলোর ভূমিকাও আছে। যুক্তরাষ্ট্র ছড়িয়েছে, রাশিয়া ছড়িয়েছে, একে অপরকে দোষারোপ করেছে, এগুলো হয়েছে। ওই তথ্যগুলো যখন ছড়ানো হয়, তো সেটা তৃতীয় বিশ্ব দেশগুলোতে তারা আসলে কোন তথ্য ছড়িয়ে কোন একটা উদ্দেশ্য আছে কিনা, তখন তারা ওই তথ্যগুলোকে কিন্তু অনেক বেশি ভাইরাল করে। সেগুলো ডিফেমিং হোক, সেগুলো কাউকে ক্ষতিগ্রস্ত করা হোক, ওগুলো তারা দেখে না। দেখবেন ফেসবুক আপনি যতই রিপোর্ট করেন না কেন রিপোর্ট নেবে না, গুগল যতই রিপোর্ট করেন না কেন নেবে না। আর একটা হয়েছে যে বাংলাদেশ এবং এই অঞ্চল থেকে এত বেশি মিসট্রাস্টেড রিপোর্ট যায়, তার অ্যালগরিদম আসলে একটা পর্যায়ে এমন ভাবে করে দেওয়া হয়েছে তারা এটা খুব ইগনোরেবল হিসেবে দেখে, যেই কারণে আসলে আমাদের এখান থেকে অনেকগুলো রিপোর্ট নেওয়া হয় না। সেটা হচ্ছে যে আপনার মিউচুয়াল ট্রিটি অ্যাসিস্ট্যান্স বা এমলাট নামে একটা ব্যাপার আছে, যেটা দুই পক্ষের দেশের মধ্যে করতে হয় এই ধরনের আইনগত ব্যবস্থার জন্য। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো এমলাট নাই, যেই কারণে আসলে ফেসবুক কিংবা গুগল কিন্তু আসলে আইনগতভাবে আপনার কথা মানতে বাধ্য না। তারা হয়তো ব্যবসার খাতিরে, আমরা বুঝতে পারছি এই জায়গাটাই মানে একটা সমস্যা ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মধ্যরাতে বিভিন্ন ফেসবুক পোস্ট বিভিন্ন পেজ থেকে একসাথে দেওয়া হচ্ছে, অমুকজন মারা গেছেন, চিত্রনায়ক রুবেলের কথা বলা হলো, রিউমার ছড়ানো হলো তিনি মারা গেছেন, তামিম ইকবালের কথা বলা হচ্ছে, সেনাপ্রধানের কথা বলা হচ্ছে, এবং নানা সময় রিউমারগুলো ছড়ানো হচ্ছে। আমরা আসলে বাস্তবতা বুঝতে পারছি, যেহেতু আমরা তাদেরকে বাধ্য করতে পারছি না, কিন্তু আমরা আসলে এই সমস্যা থেকে সমাধান চাই। করণীয়টা কি, কোথা থেকে কাজ করতে হবে, সেটা দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী কি হতে পারে? সেটাই হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা এমলাট করতে হবে, ঠিক আছে? আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি, এমলাট, এটা করতে হবে। এটা যদি করেন তখন আপনি আমেরিকার কাছে বলতে পারবেন যে তোমার লাইসেন্স করা কোম্পানি আমার এখানে এই ধরনের অপতথ্য ছড়াচ্ছে, তুমি ওই কোম্পানিগুলোকে বলো ব্যবস্থা নাও, তখন কিন্তু খুব সহজে ব্যবস্থাটা নিতে পারে। বাট আপনি এটা না করা পর্যন্ত আসলে আপনি ওই গভর্নমেন্টকে দিয়ে তার লাইসেন্স কোম্পানিকে করতে পারবেন না। ততক্ষণে আপনার ফেসবুক কিংবা গুগলের যে নিজস্ব অ্যালগরিদম বা নিজস্ব কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি আছে, সেটা অনুযায়ী তারা যতটুকু পারে ততটুকু করবে, তার বেশি করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার বাংলাদেশে এমন একটি রেগুলেটরি পলিসি তৈরি করতে হবে যেন গুগল বা ফেসবুকের এখানে তাদের একটি কোলোকেশন সার্ভার থাকে, একটা অফিস থাকে, তাহলে ওইখানে আপনি দ্রুত সমাধানটা পাবেন। এখন বাংলাদেশ থেকে একটি মেল পাঠিয়ে বা বাংলাদেশ থেকে করে আগের থেকে কিন্তু অনেক সহজ হয়েছে, এটা সত্য, কিন্তু তারপরেও তো হচ্ছে না। কারণ আপনি বিশেষ করে ইউটিউবের ক্ষেত্রে সমস্যাটা অনেক বেশি। ফেসবুক যতটা রেসপন্স করে, টিকটক যতটা রেসপন্স করে, ইউটিউব এত সহজে রেসপন্স করে না। এবং অনেক বেশি অপতথ্য কিন্তু আসলে ইউটিউবের মাধ্যমে বেশি ছড়ায়, ফেসবুক পেজ এবং ইউটিউব
দেখা যাচ্ছে ফেসবুকটা আপনি দ্রুত রিমুভ করতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু ইউটিউব পারছেন না। ইউটিউব সহজে এটা নিচ্ছেন না, আপনি বারবার ফ্ল্যাগ করছেন, রিপোর্ট করছেন, কিন্তু সেই রিপোর্ট কার্যকর হচ্ছে না। এই সমস্যাগুলো হয়। এখন এখানে এটা করতে হলে আপনার তাদেরকে বাংলাদেশে কোনো না কোনোভাবে ল্যান্ড করাতে হবে যে আপনি আসেন, আপনাকে এই বিজনেস অপরচুনিটি দেওয়া হচ্ছে, আমাদের রেগুলেটরি স্ট্রাকচার এরকম আছে, লিগ্যাল স্ট্রাকচার আচ্ছা এরকম আচ্ছা, আছে। এটা দীর্ঘমেয়াদী বুঝলাম। এখন 1 মিনিটের মধ্যে যদি খুব শর্টকাট অর্থাৎ এই মুহূর্তে তাৎক্ষণিক একটা উদ্যোগ নিতে বলেন, আপনি কি বলবেন আসলে গুজব থামানোর জন্য? গুজব থামানোর জন্য আসলে এই মুহূর্তে তাৎক্ষণিক উদ্যোগ যদি এভাবে বলেন, তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে থামানো যায় না। তবে একটা কাজ গভর্নমেন্ট যেটা করে, যেগুলো আসলে গুজব সেগুলোকে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে গভর্নমেন্টের একটা মেকানিজম থাকতে হবে, তার পাল্টা ক্যাম্পেইনটা তার চেয়ে বেশি মাত্রায় করতে হবে যে এইটা কিন্তু রিউমার, এটা কিন্তু গুজব। আপনি এবং গভর্নমেন্টের পর্যায় থেকে সঠিক তথ্যটা যত দ্রুত সম্ভব দিতে হবে। গভর্নমেন্ট যদি কোনো একটা বিষয়ে সঠিক তথ্য দ্রুত সময়ের মধ্যে না দেয়, ওইটাকে কেন্দ্র করে নানান ধরনের অর্থাৎ অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটাকে যত দ্রুত সম্ভব হাজির করা এবং যতভাবে সম্ভব সেটাকে প্রচার করা। অনেক ধন্যবাদ, এবং সুযোগ থাকলে আলাপটা দীর্ঘ করতাম। সবশেষ কিছু বলবেন খুব সংক্ষেপে? জি হবে আর কি। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রযুক্তি বিশ্লেষক ও লেখক রাশেদ মেহেদী আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং অপতথ্যের পথগুলো বন্ধ করার একটা সমাধান আমরা আসলে খুঁজছিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময় একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com এই ঠিকানায়, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদের শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।